নমস্কার, ওয়েলকাম টু ওথ কোচিং সেন্টার। আজকে শুরু করতে যাচ্ছি ডব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের তৃতীয় পর্ব। চলো শুরু করা যাক। শিবাজি মুঘলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন? এটা হবে পুরন্দরের সন্ধি 1665। কার সাথে? শিবাজি এবং জয় সিং। জয় সিং, শিবাজি এবং জয় সিং। ওকে, আচ্ছা পুনের সন্ধি কবে হয়েছিল? পুনের সন্ধি হয়েছিল 1817 সালে। কার সাথে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তোমার মারাঠা। মারাঠার পক্ষ থেকে কে ছিলেন? বাজিরাও টু। বাজিরাও টু অর্থাৎ দ্বিতীয় বাজিরাও। এলাহাবাদের সন্ধি, এলাহাবাদের সন্ধি হয়েছিল বক্সারের যুদ্ধের পরে, অর্থাৎ 1765 খ্রিস্টাব্দে। 1765 খ্রিস্টাব্দে হয়েছিল। কার কার মধ্যে? দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় শাহ আলম, অবভিয়াসলি তিনি মুঘল সম্রাট, ভার্সাস রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ, ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের সাথে। আচ্ছা গোয়ালিয়র সন্ধি, এটা হচ্ছে 1817 সালে। কার সাথে? মারাঠা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ ইংরেজদের সাথে গোয়ালিয়র সন্ধি হয়েছিল। চলো আসি পরের কোশ্চেনে। কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবা, কানাকে অন্ধ বলি আমরা, দেশি ভাষায় কানা বলি আর কি। তো কানা থাকলে রোডের মাঝখান দিয়ে হাঁটতে হয়, অর্থাৎ মধ্যপ্রদেশে। কানহা ন্যাশনাল পার্ক হচ্ছে মধ্যপ্রদেশ। রাজস্থানে, রাজস্থানে যে তিনটা ন্যাশনাল পার্ক খুব বিখ্যাত আছে, মনে রাখবা, তোমার একটা হচ্ছে রণথম্বর, কেওলাদিও এবং সারিস্কা। তিনটা খুব ইম্পর্টেন্ট, একসাথে করলে SRK শর্ট ফর্ম, SRK। সারিস্কা, রণথম্বর, কেওলাদিও। সারিস্কা, রণথম্বর এবং কেওলাদিও, এগুলো খুব বিখ্যাত। আচ্ছা পরের কোশ্চেন আসি। লোকসভায় পাস হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কত দিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠানো হয়? দেখো, যখন অর্থ বিলের ব্যাপার আসবে তখন সেটাকে রাজ্যসভা হোল্ড করতে পারবে না। ম্যাক্সিমাম কতদিন করতে পারবে? 14 দিন করতে পারবে। ওকে, আচ্ছা লোকসভা কোশ্চেন অনেক সময় চলে আসে বাবু, লোকসভায় বর্তমানে সিট সংখ্যা কত? দেখো, লোকসভায় টোটাল মেম্বার হচ্ছে 552টা। এর মধ্যে 530টা হচ্ছে ইলেক্টেড, 20টা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আগত সিলেক্টেড, এবং দুটো হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান। কিন্তু এই যে দুটো অ্যাংলো ইন্ডিয়ান, বর্তমানে সংবিধানে এটা বাতিল হয়ে গেছে, 2019 সালে বাতিল হয়ে গেছে। 2019-এ 104তম যে অ্যামেন্ডমেন্ট, সেখানে অ্যাংলো ইন্ডিয়ানের লোকসভাতে রিপ্রেজেন্টেটিভ বাদ হয়ে গেছে। বর্তমানে প্রেজেন্ট ডে টোটাল লোকসভা সদস্য হচ্ছে তোমার 543টা। ওকে, আচ্ছা চলো আসি। আর একটা পার্লামেন্টে 3টা কক্ষ আছে, লোকসভা, লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট। এই 3টা যদি বলে যে কটি অঙ্গ আছে, তো 3টি অঙ্গ আছে। যদি কক্ষ কটা বলে তাহলে 2টা, লোকসভা এবং রাজ্যসভা। ওকে, রাজ্যসভাতে জানোই 252। চলো আসি। ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায়? কোশ্চেন করেছে উত্তর পূর্ব ভারত। ওকে, নর্থ ইস্ট, নর্থ ইস্ট। আচ্ছা নর্থ ইস্টে একটা বিশেষ আছে যে পাহাড়ি অঞ্চল আছে, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় বাবু। আর বৃষ্টি হলে ওখানে চিরহরিত অরণ্য দেখা যাবে, অর্থাৎ ক্রান্তীয় চিরহরিত অরণ্য। তো কোথায় দেখা যায়? ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে, যেমন আসাম, মেঘালয়, তোমার নাগাল্যান্ড, ত্রিপুরা, এইসব জায়গাতে দেখা যায়। আবার দক্ষিণ ভারতে যে পশ্চিম ঘাট পর্বতমালা আছে, পশ্চিম ঘাট পর্বতমালার কিছু অংশে দেখা যায়, যেমন হচ্ছে তোমার কর্ণাটক, মহারাষ্ট্র, কেরালা, এই সব রাজ্যে দেখতে পাওয়া যায়। আচ্ছা ক্রান্তীয় মরু উদ্ভিদ, মরু এক জায়গাতে দেখতে পাওয়া যাবে বাবু, রাজস্থান, সেখানে ক্যাকটাস টাইপের উদ্ভিদ দেখতে পাওয়া যায়। ক্রান্তীয় পর্ণমোচী, পর্ণমোচী উদ্ভিদ তোমার পশ্চিম ঘাট পর্বতের পূর্ব অংশে দেখতে পাওয়া যায় ক্রান্তীয়। আর উপকূলীয় ভারতের উপকূল অঞ্চল যেগুলো আছে সেখানে উপকূলীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়। চিরহরিত অরণ্য আবার আরেকটা জায়গাতে খুব বেশি দেখতে পাওয়া যায়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তোমার ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখতে পাওয়া যায়। চলো আসি পরের কোশ্চেনে। নিচের কোন উপকূল ভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়? দেখো ভারতের উপকূলগুলো, উপকূল ভারতের নিম্ন অংশ বললাম। আচ্ছা শুরু হয় বাবু উড়িষ্যা উপকূল, অর্থাৎ উৎকল উপকূল থেকে, উৎকল উপকূল, যেটা উড়িষ্যা উপকূল নামে খ্যাত। তারপরে বাবু অন্ধ্র উপকূল,
অন্ধ্র উপকূল। তারপরে বাবু হচ্ছে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল উত্তর হচ্ছে তোমার করমণ্ডল উপকূল। ওকে, এখানে এখানে শুরু হবে বাবু মালাবার উপকূল, তারপরে কর্ণাটক উপকূল হবে, তারপরে হচ্ছে তোমার কোঙ্কণ হবে, এবং শেষে এখানে গুজরাট উপকূল আছে, গুজরাট উপকূল। ওকে, আসি পরের কোশ্চেনে। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়? ভালো কোশ্চেন। বক্সাইট বুঝতে পারছো, সব থেকে বেশি অ্যালুমিনিয়াম পাওয়া যায় বক্সাইট থেকে। ওকে, বক্সাইটের সংকেত মাঝে মাঝে দিয়ে দেয় Al2O3 2H2O। এটা বক্সাইট সব থেকে পাওয়া যায় কোথায় বেশি? উড়িষ্যা, উড়িষ্যাতে সব থেকে বেশি বক্সাইট পাওয়া যায়। আচ্ছা, ডলোমাইটে বাবু অ্যালুমিনিয়াম থাকে না, ডলোমাইট হচ্ছে ক্যালসিয়ামের আকরিক। ওকে, চলো আসি পরের কোশ্চেনে। কফি চাষের জন্য নিম্নলিখিত কোন মৃত্তিকা সর্বোৎকৃষ্ট? কফি বাবু সব থেকে বেশি হয় ল্যাটেরাইট মৃত্তিকাতে। কোথায় হয়? ল্যাটেরাইট মৃত্তিকা। আচ্ছা, ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় কোথায়? সাউথ ইন্ডিয়া তোমার কেরালাতে পাওয়া যায়, কর্ণাটকে পাওয়া যায়, আচ্ছা মহারাষ্ট্রতেও পাওয়া যায় লাল মৃত্তিকা। লাল মৃত্তিকা দিয়ে পশ্চিমবঙ্গ ল্যাটেরাইট মৃত্তিকা যেটা আছে, সরি ল্যাটেরাইট আলাদা, লাল মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকা পশ্চিমবঙ্গে কোথায় আছে? এটা আছে, মাঝে মাঝে আসে, যেমন হচ্ছে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এইসব জেলাগুলোতে বাবু ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়। আর সাউথ ইন্ডিয়াতে, সরি নর্থ ইস্ট ইন্ডিয়াতে যদি বলি তাহলে মেঘালয়তে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। ওকে, আচ্ছা চলো আসি। বাইলাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? বাইলাডিলা বিখ্যাত লৌহ আকরিক খনি, এটা বাবু ছত্তিশগড়ে অবস্থিত। দেখি পরের কোশ্চেন। বাইলাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে ছত্তিশগড়। ছত্তিশগড়ে হচ্ছে তোমার বাইলাডিলা, তারপরে হচ্ছে ডালি, ঝাঁঝার, এইসব লৌহ বিখ্যাত বিখ্যাত লৌহ আকরিক খনি অবস্থিত। ওকে, আচ্ছা চলো আসি। দারিংবাড়ি পর্যটন স্থলটি কোন রাজ্যে অবস্থিত? দারিংবাড়ি হচ্ছে উড়িষ্যা, উড়িষ্যা। একে উড়িষ্যার কাশ্মীর বলা হয়, দারিংবাড়িকে উড়িষ্যার কাশ্মীর বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, চলে আসে মাঝে মাঝেই চলে আসে। আচ্ছা, ঝাড়খণ্ডে কোথায় আছে? ঝাড়খণ্ডে যেমন হচ্ছে তোমার সীতাকুণ্ড, নেতামোড়, এগুলো সব বিখ্যাত আছে। মধ্যপ্রদেশে তোমার উজ্জয়ন আছে, উজ্জয়ন আছে। অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম, যেটাকে ভাইজাগ বলি, এগুলো সব বিখ্যাত পর্যটন স্থল। আচ্ছা, সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? ওকে, মনে রাখবা সর্দার, সর্দার কাদেরকে বলা হয়? পাঞ্জাবিদেরকে। সর্দার একদিন ভুল করে নর্দমায় পড়ে গেছিল, এটা একটা ট্রিক মনে রাখো। নর্দমা হচ্ছে নর্মদা নদী। ওকে, নর্দমা নর্মদা নদী। গঙ্গা নদীতে কি আছে বাবু? ডিভিসি আছে। তারপরে হচ্ছে তোমার ফারাক্কা প্রজেক্ট সব থেকে ইম্পর্টেন্ট আছে, ফারাক্কা প্রজেক্ট, এগুলো হচ্ছে গঙ্গা নদীর উপরে। ওকে, আচ্ছা তারপরে নালী ক্ষয় কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংগঠিত ক্ষয় কার্যের উদাহরণ? দেখো, ক্ষয় কার্যের বলেছে, যে কোনো প্রাকৃতিক তোমার যখন মৃত্তিকার বলবে আর কি, গঠন বলবে, তো এর দুটো কারণে ঘটবে, একটা ক্ষয় কার্যের ফলে, একটা সঞ্চয় কার্যের ফলে, দুই রকম ভাবে ঘটতে পারে। তো নালী ক্ষয়, নালা কি দিয়ে তৈরি হয়? নালে তৈরি হবে বাবু জল প্রবাহের দ্বারা। ওকে, আচ্ছা বায়ু প্রবাহ যদি বলে, যদি ক্ষয় কার্য বলে, বায়ু প্রবাহের দুটাই আছে, একটা হচ্ছে ক্ষয় কার্য। ক্ষয় কার্যতে কি দেখা যায়? গৌড় দেখা যায় বাবু, গৌড় দেখা যায়। তারপরে হচ্ছে তোমার গৌড়, মাশরুম শিলা দেখা যায়, মাশরুম শিলা। সঞ্চয় কার্যে যদি বলি তো বালিয়াড়ি, বালিয়াড়ি দেখা যায়। হিমবাহের ফলে করি বা সার্ক, করি বা সার্ক, ঝুলন্ত উপত্যকা, এরিট, এগুলো দেখতে পাওয়া যায় হিমবাহের ক্ষয়কার্যের ফলে। জল প্রবাহ তো সরাসরি হয়, নালী ক্ষয়। কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোন নিম্ন কোর্ট বা কোন ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে? রিট জারি, রিট বাবু, রিট জারি করতে পারে আমাদের সুপ্রিম কোর্ট
আর্টিকেল 32 এর উপরে বেশ করে। আর্টিকেল 32 হচ্ছে রাইট টু রিমেডিজ, রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিজ। ওকে, সংবিধান প্রতিবিধানের অধিকার, সংবিধান প্রতিবিধানের অধিকার। ওকে, এটাকে তোমার হৃদয় ও আত্মা বলেছে, হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল। কে বলেছিলেন? বি আর আম্বেদকর স্যার, ডক্টর বি আর আম্বেদকর, যিনি সংবিধান লেখেন আর কি, সংকলন করেন। তো আর্টিকেল 32 কে কি বলা হয়? হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেখি পরের কোশ্চেন, কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোন নিম্ন কোর্ট বা কোন ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে? রিট জারি। দেখো সংবিধানের পার্ট 3 তে বাবু কি আছে? ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইটস। ওকে, এই পার্ট 3 তে আর্টিকেল হচ্ছে 12 থেকে 35। এর মধ্যে একটা আর্টিকেল আছে বাবু, আর্টিকেল 32। একে কি বলে? হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কে বলেছিলেন? এটা বলেছিলেন ডক্টর বি আর আম্বেদকর। ওকে, হার্ট অ্যান্ড সোল বলেছিলেন। আর্টিকেল 32 তে আছে কি? সংবিধান প্রতিবিধানের অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিজ। ওকে, এতে আছে কি? যদি কোনো কারণে সংবিধান উল্লঙ্ঘন হয় বা অন্য কোনো কারণে সুপ্রিম কোর্টের হাতে স্পেশাল পাওয়ার আছে রিট জারি করার। ওকে, অর্থাৎ অর্ডার জারি করার, তো রিট জারি করতে পারেন। এবার রিট কত প্রকার জারি করতে পারেন? টোটাল রিট জারি হয় বাবু 5 প্রকার। ওকে, আচ্ছা, প্রথম যেটা রিট সেটা হচ্ছে তোমার বাবু হেবিয়াস কর্পাস, হেবিয়াস কর্পাস, হেবিয়াস কর্পাস। ওকে, অর্থাৎ বন্দি প্রত্যাখ্যীকরণ, বন্দি বন্দি প্রত্যাখ্যীকরণ। অর্থাৎ কোনো ব্যক্তিকে কোনো পুলিশ যদি অ্যারেস্ট করে, যে কোনো কেসে বা যে কোনো কারণে অ্যারেস্ট করার 24 ঘন্টার মধ্যে নিকটতম কোনো জজের কাছে তাকে সশরীরে হাজির করতে হবে। এটা হচ্ছে বন্দি প্রত্যাখ্যীকরণ। ওকে, যদি হাজির না করে সেক্ষেত্রে হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে যদি যাওয়া যায় তাহলে সেক্ষেত্রে রিট জারি করবে হেবিয়াস কর্পাস, এবং সেই রিটের জন্য সেই পুলিশ কর্মীকে, সেই ব্যক্তিকে সশরীরে হাজির করতে বাধ্য করবে এবং বাধ্য থাকবে। ওকে, আচ্ছা, হেবিয়াস কর্পাস গেল। তারপরে হচ্ছে বাবু ম্যান্ডামাস। হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস। ম্যান্ডামাস মানে কি? ম্যান্ডামাস মানে হচ্ছে পরমাদেশ, পরমাদেশ। অর্থাৎ কোন সরকারি কর্মচারী যদি তার কাজ ঠিক মতো না করে, ওকে, ধরে নাও কথার মানে যে হসপিটালে ডক্টর আছে, ডক্টরের কাছে গেলে তুমি চিকিৎসা করতে কোনো এমার্জেন্সি ক্ষেত্রে, সেক্ষেত্রে ডক্টর তোমাকে চিকিৎসা করছে না এবং ডক্টর আছে সরকারি, সেক্ষেত্রে তুমি তার প্রুফ নিয়ে যদি হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে যাও, সেই ডক্টরের বিরুদ্ধে দেবে ম্যান্ডামাস এবং সেটা ট্রিটমেন্ট করতে বাধ্য। কোনো স্কুলে ধরো অ্যাডমিশন হচ্ছে না, সেক্ষেত্রে তুমি যদি কোর্টে যাও তাহলে জারি করবে ম্যান্ডামাস পরমাদেশ। অর্থাৎ এটা কাকে দিবে বাবু? সরকারি কর্মচারীকে, যে কোনো সরকারি কর্মচারীকে ম্যান্ডামাস দিতে পারে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। ওকে, পরমাদেশ। তারপরে 3 নম্বর হচ্ছে বাবু সার্টিওরারি, সার্টিওরারি। ওকে, সার্টিওরারি মানে উৎপ্রেষণ, উৎপ্রেষণ। ওকে, তাহলে দেখো কোন রিট অনুযায়ী কোন কোর্ট, নিম্ন কোর্ট বা অন্য কোন ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে, দিস ইজ ম্যান্ডামাস অর্থাৎ পরমাদেশ। ওকে, ম্যান্ডামাস অর্থাৎ অপশন ডি। সার্টিওরারি কি আছে বাবু? দেখো উৎপ্রেষণ, উৎপ্রেষণ আছে কোন উচ্চতর কোর্ট নিম্ন কোর্টকে, অর্থাৎ হায়ার কোর্ট লোয়ার কোর্টের যে কোনো রায়কে স্থগিত করতে পারে, অর্থাৎ এটাতে স্টে অর্ডার দিবে আর কি। ওকে, কি অর্ডার? স্টে অর্ডার। অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে কোনো রায় হয়ে গেল বা কোনো বড় কেস হয়ে গেছে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট স্টে লাগিয়ে দেয়। তো স্টে অর্ডার দিবে কিসের পাওয়ারে? সার্টিওরারির পাওয়ারে। ওকে, প্রহিবিশন, প্রহিবিশন অর্থাৎ প্রতিষেধ, প্রতিষেধ। প্রহিবিশনে কি আছে?
কোন হায়ার কোর্ট, উচ্চতর কোর্ট নিম্নতর কোর্টের যে কোনো মামলাকে নিজের আয়ত্ত নিতে পারবে, মানে কন্ট্রোল আন্ডারটেক। ওকে, কন্ট্রোল আন্ডারটেক, বুঝতে পেরেছো? প্রহিবিশন। হ্যাঁ, তারপর হচ্ছে বাবু কোয়া ওয়ারেন্টো। কোয়া ওয়ারেন্টো, কোয়ারেন্টো অর্থাৎ অধিকার পিচ্ছা, অধিকার পৃচ্ছা। ওকে, বোঝা গেল? অধিকার পিচ্ছা অর্থাৎ কোন সরকারি ব্যক্তি বা কোন আধা সরকারি ব্যক্তি হোক, সেটি যদি ফান্ডামেন্টাল রাইটকে খণ্ডন করে সেক্ষেত্রে, অথবা কোন ব্যক্তি যদি নিজের অধিকারের বাইরে কাজ করে সেক্ষেত্রে বাবু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট রিট জারি করবে কোয়া ওয়ারেন্টো। যেমন কথার মানে ধরে নাও, একটা তুমি হসপিটালে গেলে, কোনো সার্জারির ম্যাটার আছে, তো সার্জারি সাধারণত কে করে থাকে? সার্জন করে থাকে। এক্ষেত্রে কি হয়েছে, ডাক্তারে যারা অ্যাটেন্ডার থাকে, ধরো সিকিউরিটি গার্ড অথবা ডক্টরের সঙ্গে যেগুলো আছে, ধরো কম্পাউন্ডার, তারা সার্জারি চলে গেছে, তাহলে তার সার্জারি করার তো কোনো লাইসেন্স নেই, সেখানে আমার জীবন যেতে পারে। জীবন যাওয়ার সম্ভাবনা আর্টিকেল 21 আছে, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। ওকে, সেক্ষেত্রে তখন সেটা প্রুফ সহ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গেলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কি লাগাবে? কোয়া ওয়ারেন্টো লাগাবে। তাহলে রিট বোঝা গেল। আসি পরের কোশ্চেন, নেফ্রেডিয়া কোন প্রাণীর রেচনাঙ্গ? নেফ্রেডিয়া হচ্ছে কেঁচোর রেচনাঙ্গ। প্ল্যানেরিয়া হচ্ছে বাবু ফ্লেম কোষ। আরশোলা কীটপতঙ্গ, কীটপতঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান নালী। ওকে, আচ্ছা ইঁদুর কি হবে স্যার? ইঁদুর কিডনি, ইঁদুর হচ্ছে কিডনি। আচ্ছা চলো, মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? দেখো মাদাগাস্কার হচ্ছে একটি দ্বীপ, আইল্যান্ড। ওকে, আইল্যান্ড, এটা পৃথিবীর 6th লার্জেস্ট আইল্যান্ড। এটা কোথায় আছে? ইন্ডিয়ান ওশিয়ানে আছে, ইন্ডিয়ান ওশিয়ান। কোথায় আছে বাবু? আফ্রিকা মহাদেশে অবস্থিত মাদাগাস্কার। ওকে, চলো আসি পরের কোশ্চেনে। সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তাকার নয়? ভালো কোশ্চেন বলেছো, অনিয়তাকার নয় অর্থাৎ কোনটা নিয়তাকার অর্থাৎ ক্রিস্টাল। ওকে, কোনটা ক্রিস্টাল এটা জানতে চেয়েছে বাবু। এই কটার মধ্যে সাধারণ অবস্থায় ক্রিস্টাল হচ্ছে সাধারণ লবণ, অর্থাৎ NaCl বলা হয়, NaCl এর সংকেত, যাকে বলা হয় টেবিল সল্ট। ওকে, টেবিল সল্ট বা কিচেন সল্ট বলা হয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো বাবু আসি, নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না? ভালো করে কোশ্চেন দেখবা। ওকে, কোশ্চেন কি বলেছে? কোনটার আয়তন বাড়বে না, এইখানে একটা ফেসে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়। স্টুডেন্ট কি করে, কতদূর পড়বে বাবু? বেড়ে যায়, এই পর্যন্ত পড়বে, তারপরে আর ও পড়বে না। কোশ্চেন বাবু, বরফ, জল থেকে যখন বরফ হয় তার আয়তন 1/10 পার্ট বেড়ে যায়। অ্যান্টিমনি কি? ধাতুকল্প। অ্যান্টিমনি এবং আর্সেনিক দুটো হচ্ছে ধাতুকল্প, জার্মেনিয়ামও ধাতুকল্প। অ্যালুমিনিয়াম বাবু ধাতব পদার্থ এবং খুব শক্ত এবং হালকা, এর জন্য বাবু প্লেনার পরিকাঠামো তৈরি হয়। বিসমাথ, বিসমাথ বাবু ফার্মাসিউটিক্যালে ইউজ হয়, বিসমাথ ইউজ হয় ফার্মাসিউটিক্যালে, বিশেষ করে ডায়রিয়ার ওষুধ তৈরি করতে ইউজ করা হয়। অ্যান্টিমনি অনেক সময় সার্কিট তৈরি করতে কাজে লাগে। চলো আসি পরের কোশ্চেনে, মানে সেমিকন্ডাক্টর হিসেবে ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল? ভালো কোশ্চেন আছে। লোক আদালত প্রথম 1882-তে বাবু জুনাগড়ে বসেছিল। জুনাগড়, জুনাগড় কোথায়? গুজরাটে, গুজরাটে। এখানে তো অপশন নেই, তো স্যার 4টা অপশন অনুযায়ী চলতে হবে আমাদেরকে। এই 4টা অপশনের মধ্যে মুম্বাই হচ্ছে সঠিক উত্তর। চলো আসি, হার্জ কিসের একক? খুব ভালো কোশ্চেন এবং খুব কমন কোশ্চেন এটা। হার্জ হচ্ছে বাবু কম্পাঙ্ক অর্থাৎ ফ্রিকোয়েন্সির একক, ফ্রিকোয়েন্সি। শক্তির একক কি? জুল। শক্তি এবং কার্য উভয়ের একক হচ্ছে জুল। এসআই একক জুল, সিজিএস একক হচ্ছে আর। ঘনত্ব হচ্ছে গ্রাম পার সেমি কিউব। ওকে, তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ হচ্ছে ন্যানোমিটার অথবা অ্যাংস্ট্রম, এইসব ইউনিটে মাপা হয়। ওকে, তাহলে হার্জ কিসের একক হলো? কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সির একক হলো হার্জ। ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? ইউগ্লিনা, ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? একে একে দেখি। আচ্ছা, পাখনা কার গমনাঙ্গ বাবু? মাছ। ওকে, ইউগ্লিনার গমনাঙ্গ হচ্ছে ফ্লাজেলা। সিলিয়া কার গমনাঙ্গ? প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম, এটা সিলিয়া।
আচ্ছা, সিউডোপোডা অর্থাৎ ক্ষণপদ কার গমনাঙ্গ? অ্যামিবা। অর্থাৎ যেসব প্রোটোজোয়া গ্রুপের প্রাণী আছে তাদের গমন অঙ্গ হচ্ছে বাবু সিউডোপোডিয়া বা ক্ষণপদ। আসি, নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো? ওকে, দেখি ক্লোরিনের গন্ধ কেমন। ক্লোরিনের গন্ধ হচ্ছে খুব ঝাঁঝালো, ঝাঁঝালো এবং ব্লিচিং এর মতো, ব্লিচিং এর মতো গন্ধ। ওজনের গন্ধ কেমন? ওজন গ্যাস হচ্ছে O3 বাবু। ওজন গ্যাসের গন্ধ হচ্ছে ইলেকট্রিকের তার যদি পুড়ে অর্থাৎ পোড়া তারের মতো গন্ধ হয় ওজন গ্যাসের। অ্যাসিটিলিন গ্যাসের স্মেল, এটা গন্ধহীন গ্যাস, অ্যাসিটিলিন গ্যাসে গন্ধ হয় না। ফসফিন হচ্ছে পচা মাছের মতো গন্ধ, ফসফিন। ওকে, ক্লোরিন অনেক সময় ঝাঁঝালো অ্যামোনিয়ার মতো গন্ধ করে। নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয়? ওকে, তো দেখো বাবু, এটা হচ্ছে ওয়েলিংটন। ওয়েলিংটন কোন দেশের ক্রিকেট খেলার মাঠ? নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড। ওকে, আচ্ছা। 74, হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে? এই লিভারে মানুষ প্রচুর কনফিউজ থাকে। শোনো, লিভারের কাজ কি আগে এটা জেনে নাও। লিভারের কাজ হচ্ছে বাবু কোনো বস্তুকে বা কোনো বাধাকে সহজে অতিক্রম করা, অর্থাৎ কোনো কাজকে সহজ করা, এটা হচ্ছে লিভারের কাজ। ওকে, তো চলো দেখি তাহলে লিভার কি করে করে। তাহলে লিভার যে কোনো একটা দণ্ড বা সরল যন্ত্র যেটা বলি আর কি, ও এই সরল যন্ত্র বাবু কোনো না কোনো কাজ করবে। এবার কাজ তুমি ডান দিক থেকে ধরবা। যদি সরল যন্ত্রর এই ডান দিকের প্রথম অংশে কাজ করে তাহলে প্রথম শ্রেণীর লিভার, মাঝে করলে দ্বিতীয় শ্রেণীর লিভার, আর শেষে করলে তৃতীয় শ্রেণীর লিভার। ডান দিক থেকে দেখবা কাজ করাটা। ওকে, এখান থেকে বুঝে যাবা কোনটা কোন শ্রেণীর লিভার। ওকে, তো হাত হচ্ছে বাবু তৃতীয় শ্রেণীর লিভার, চতুর্থ শ্রেণীর লিভার হয় না, তিনটাই লিভার হয়। ঠিক আছে, আচ্ছা, তো দেখে নি কোনটা কি। তৃতীয় শ্রেণীর লিভার যেমন হাত মানুষের শরীরের অঙ্গ, চোয়াল, তারপরে তোমার মাছ ধরার ছিপ ইত্যাদি, এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। আচ্ছা, দ্বিতীয় শ্রেণীর লিভার কি বাবু? জাতি, ওকে, চিমটা, তারপর হচ্ছে ছিপি খোলার মেশিন, তারপর দাঁড় ইত্যাদি। প্রথম শ্রেণীর লিভার হচ্ছে নলকূপের হাতল, কাঁচি ইত্যাদি। এগুলো হচ্ছে কয়েকটা কমন। চলো আসি, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ের হুলে বাবু থাকে ফর্মিক অ্যাসিড। ওকে, টার্টারিক অ্যাসিড কিসে থাকে? আঙ্গুর, গ্রেপসে থাকে টার্টারিক অ্যাসিড। হাইড্রোব্রোমিক অ্যাসিড, ভালো কোশ্চেন বলেছে। হাইড্রোব্রোমিক অ্যাসিড থাকে বাবু লবণে, লবণ বা সমুদ্রের জল, সমুদ্রের জল, হ্যাঁ মাটিতেও থাকে, সমুদ্রের জল এবং মাটি। ওকে, এটাতে থাকে বাবু কি যে হাইড্রোব্রোমিক অ্যাসিড। কোনো অসুবিধা হলে কমেন্ট করে দিও, অথবা নিচে আমার কন্ট্যাক্ট নম্বর যাচ্ছে, যে কোনো একটা নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিলেই হয়ে যাবে। ওকে, এবং কোনো কোশ্চেন যদি মনে হয় যে না স্যার কনফিউজিং অ্যান্সার আছে বা আর কিছু সমস্যা আছে, সেটা শেয়ার করবো। আমি এর আগে বললাম অ্যাসপিরেন্ট, যখন তুমি গভর্নমেন্ট জব বা অন্য কোনো জবের প্রিপারেশন নিচ্ছ বাবু, দ্যাটস মিনস ইউ আর নট এ স্টুডেন্ট, ইউ আর এ অ্যাসপিরেন্ট। আর অ্যাসপিরেন্টের সঙ্গে যে কোনো শিক্ষক বা গাইড যাই বলো না কেন, তারা নলেজ শেয়ার করে বাবু। আমি তোমাদেরকে শেখাতে আসিনি, নলেজ শেয়ার করতে এসেছি। ওকে, শেখার সময়টা ছিল যতক্ষণ তুমি স্টুডেন্ট ছিলে, অর্থাৎ একাডেমিক সেকশনে ছিলে, সেই সময় শিখছিলে। এখন তোমরা নলেজ শেয়ার করবে। অতএব সবাইকে রিকোয়েস্ট করবো, কোনো যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে আমার সাথে শেয়ার করে নেওয়া বাই হোয়াটসঅ্যাপ, আদারওয়াইজ ইউটিউবের কমেন্ট তো আছেই, আমি যথাসম্ভব চেষ্টা করবো তোমাদেরকে রেসপন্স দেওয়ার। ওকে, দেখি কোন উৎসেচক প্রোটিনকে পেপটোনে পরিণত করে? একটা শব্দ বলেছি কি, পেপটোনে পরিণত করে। দেখো, পেপসিন প্রোটিন থেকে পেপটন তৈরি করে। রেনিন বাবু দুধ থেকে দই তৈরি করে। শিশুদের শরীরে অর্থাৎ পেটে রেনিন সবচেয়ে বেশি ক্ষরণ হয়, ফলে ওদের দুধ সহজে হজম হয়ে যায়। রেনিন বয়সের সাথে সাথে কমে যায়, এই জন্য বেশি বয়সের লোক দুধ হজম করতে পারে না, কারণ দুধকে দইয়ে পরিণত করতে পারে না। ইরিপসিন কি করে বাবু? প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিড, ইরিপসিন দুজনে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে দেয়। চলো আসি, নিচের কোন বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন? বাবু নিলস বোর, বোর মডেল।
নিলস বোর প্রথম কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন। অ্যালবার্ট আইনস্টাইন কি করেছেন? থিওরি অফ রিলেটিভিটি, থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ ই ইকুয়াল টু এমসি স্কয়ার আবিষ্কার করেন। ওপেনহাইমার, আচ্ছা অ্যাটম বম, এই ওপেনহাইমার একটা সিনেমাও বেরিয়েছে। আচ্ছা রাদারফোর্ড, রাদারফোর্ড কি করেছিলেন? রাদারফোর্ড পরমাণুর মডেল তৈরি করেন, পরমাণুর নিউক্লিয়াসের মডেল তৈরি করেন রাদারফোর্ড। ওকে, আচ্ছা আসি পরের কোশ্চেনে। নিচের চারটির তিনটি কোনো না কোনো কারণে সদৃশ এবং একটি শ্রেণীভুক্ত, কোনটি ওই শ্রেণীভুক্ত নয়? কোশ্চেন দেখে মনে হবে এটা রিজনিং আছে, অনেক সময় রিজনিং এ ওই ধরনের কোশ্চেন থেকে যায়, কিন্তু এটা জিকে কোশ্চেন। ওকে দেখো বাবু, এখানে অভ্র এটা হচ্ছে বাবু অধাতু, বাকি সবটাই হচ্ছে ধাতু, তাহলে অভ্র হচ্ছে চারটার মধ্যে আলাদা। ওকে চলো দেখি, মানুষের প্রতিটি দেহ কোষে কতগুলি সেক্স ক্রোমোজোম আছে? মানুষের দেহে টোটাল ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া, অর্থাৎ 23 পেয়ার। 23 পেয়ারের মধ্যে 22 পেয়ার হচ্ছে বাবু অটোজোম, অর্থাৎ দেহ ক্রোমোজোম, অর্থাৎ 22 জোড়া অর্থাৎ 44টি, এটা হচ্ছে বাবু আমাদের শারীরিক গঠন তৈরি করে। আর এক জোড়া অর্থাৎ 2টি বাবু সেক্স তৈরি করে, অর্থাৎ আমরা ছেলে না মেয়ে এটা নির্ধারণ করে। ঠিক আছে, এখানে সেক্স ক্রোমোজোম আবার দুই প্রকার, একটা মেল বাবু আর একটা হচ্ছে ফিমেল। মেলের ক্রোমোজোম কি কি থাকে? এক্স ওয়াই, আর ফিমেলের থাকে এক্স এবং এক্স। ওকে, তাহলে কটি উত্তর হলো? দুটি, অপশন এ। আসি পরের কোশ্চেনে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বমোট কতজন সদস্য থাকে? দেখো টোটাল সদস্য যদি বলে বাবু 15টা থাকে, তো 15টাতে 5 + 10, 5টা সদস্য স্থায়ী, 10টা হচ্ছে অস্থায়ী। 5টা স্থায়ী সদস্য কে কে আছে? একটা হচ্ছে বাবু চায়না, রাশিয়া, ফ্রান্স, ইউকে এবং ইউএসএ। 5টা হচ্ছে পার্মানেন্ট মেম্বার, আর 10টা হচ্ছে নন পার্মানেন্ট মেম্বার। এই 10টা নন পার্মানেন্ট মেম্বার প্রতি 2 বছর পর পর চেঞ্জ হতে থাকে। ওকে চলো আসি পরের কোশ্চেন। মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? ভালো কথা, মানব দেহের ভারসাম্য রক্ষা করে সেরিবেলাম, অর্থাৎ বাবু লঘু মস্তিষ্ক মানব দেহের ভারসাম্য রক্ষা করে। ওকে, মরীচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ? মরীচিকা বাবু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আচ্ছা প্রতিসরণের উদাহরণ, প্রতিসরণের উদাহরণ হচ্ছে জলের মধ্যে যদি কোনো কয়েন থাকে মনে হবে উপরে আসছে, বা জলের মধ্যে যদি কোনো দণ্ড থাকে মনে হবে বেঁকিয়ে গেছে, এগুলো প্রতিসরণের উদাহরণ। অথবা বাবু যে এই যে সূর্য উঠে এবং সূর্য ডুবে, এই সূর্যাস্ত হওয়ার 2 মিনিট পর্যন্ত আমরা সূর্য দেখতে পাই এবং সূর্য ওঠার আগে 2 মিনিট পর্যন্ত দেখতে পাই, তো সূর্য উদয় এবং অস্ত এর মধ্যে 4 মিনিটের গ্যাপ থাকে। প্রতিফলন যেটা ইমেজ আমরা ছবি দেখি এটা প্রতিফলন। বর্ণালী কি বাবু? আলোক বর্ণালী, অর্থাৎ রামধনু যেটা, সেটা হচ্ছে বর্ণালীর একটা ঘটনা। তো চলো আজকের জন্য ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নমস্কার।